হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমরা আজকে আলোচনা করব জিকে এক্সপ্রেস যে সিরিজটা শুরু করেছি তার প্র্যাকটিস সেট নাম্বার 5 নিয়ে। এর আগে আমরা 4টে সেট কিন্তু আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নেবে। ওকে, তো আমরা শুরু করছি আমাদের আজকের সেটের ফার্স্ট কোশ্চেন দিয়ে। কি বলা হয়েছে দেখো, যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে, তাই তো? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে, তো প্রথম যে অপশনটি রয়েছে যে প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু হবে না, কারণ ইনি ছিলেন গুপ্ত বংশের একজন শক্তিশালী রাজা। আর এই প্রথম চন্দ্রগুপ্তের একটা উপাধি ছিল, সেই উপাধিটা কি কেউ বলতে পারবে? মহারাজা ধীরাজ। ওকে, ধীরাজ, মহারাজা ধীরাজ, তাহলে এটা তো হবে না। এরপর হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান, অতএব এটা তো উত্তর হবে না, তাই তো? এরপরে হচ্ছে শ্রীগুপ্ত। ইয়েস, শ্রীগুপ্তকে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। তিনি আনুমানিক তিনি আনুমানিক ২৪০ থেকে ২৮০ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেছিলেন। আর এই যে শ্রীগুপ্ত, তার যে পুত্র, তার পুত্রের নামটা একটু জেনে রাখো। তার পুত্র কি? ঘটোৎকচ, ঠিক আছে? ঘটোৎকচ। আচ্ছা, তাহলে আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আর কুমারগুপ্ত কে ছিলেন? কুমারগুপ্ত ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তাহলে এখানে এটা মনে রাখবে, কারণ আমি ইম্পর্টেন্ট পয়েন্ট গুলি বলে দিচ্ছি। নালন্দা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাব। ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তো প্রথম অপশনে রয়েছে কি না, ঔরঙ্গজেব। দেখো, ঔরঙ্গজেব কিন্তু শেষ ছিলেন না, তিনি ছিলেন ষষ্ঠ। তিনি ছিলেন ষষ্ঠ মুঘল সম্রাট, যিনি দীর্ঘ শাসনের জন্য পরিচিত ছিলেন। আচ্ছা, এরপরে হচ্ছে প্রথম বাহাদুর শাহ। প্রথম বাহাদুর শাহ ঔরঙ্গজেবের মৃত্যুর পর ইনি ইনি সপ্তম মুঘল সম্রাট হন। এরপরে রয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ। ইয়েস, দ্বিতীয় বাহাদুর শাহ। এই বাহাদুর শাহ জাফর নামেও কিন্তু পরিচিত, তিনি ছিলেন ভারতের শেষ শেষ মুঘল সম্রাট। 1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশরা তাকে কোথায় পাঠিয়েছিল জানো? তারা রেঙ্গুনে পাঠিয়েছিল, যেটা বর্তমান হচ্ছে মায়ানমারে অবস্থিত। যেটা বর্তমান মায়ানমারে। কেন? তাকে নির্বাসিত করেছিল, তাই তো? তাকে নির্বাসিত করেছিল, নির্বাসিত করে, ঠিক আছে? চিত নয় কিন্তু। আচ্ছা, শাহ আলম। শাহ আলমের শাসনকালে বক্সারের যুদ্ধ হয়েছিল। তাহলে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764 সালে। এই 1764 সাল কিন্তু ছিল শাহ আলমের শাসনকাল, আর সেই সময় কিন্তু বক্সারের যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালের কত? 23শে জুন। 1757 সালের 23শে জুন সংগঠিত হয়েছিল। এই যুদ্ধ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে হয়েছিল। ওকে, আচ্ছা, 1761 কি হয়েছিল? 1761 হয়েছিল, মনে আছে কারো? পানিপথের থার্ড, ওকে, তৃতীয় যুদ্ধ হয়েছিল। আর 1764, যেটা আমরা একটু আগেই বললাম, কি? বক্সারের যুদ্ধ হয়েছিল। বক্সারের যুদ্ধ হয়েছিল। আর 1857 খ্রিস্টাব্দে কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ। ওকে, সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। নেক্সট কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? তো আমরা অপশন গুলো দেখে নেব। প্রথমেই রয়েছে জওহরলাল নেহরু। না, কারণ তিনি ছিলেন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার। ওকে, প্রথম পিএম ছিলেন, ফার্স্ট পিএম ছিলেন। আর সর্দার প্যাটেল, তিনি ছিলেন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী, ফার্স্ট তোমার ডেপুটি প্রাইম মিনিস্টার। ওকে, আর একটা তার পরিচিতি রয়েছে, তাকে ভারতের ভারতের কি বলা হয়, কেউ বলতে পারবে? ভারতের লৌহ মানব, লৌহ মানব নামে কিন্তু তিনি পরিচিত। দেন হচ্ছে সুভাষচন্দ্র বসু। ইয়েস, সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কত সালে? 1939 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করার পর তিনি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক নামে একটা দল প্রতিষ্ঠা করেন। তাহলে এটা মনে রাখবে, তিনি ফরওয়ার্ড ব্লক কখন প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে রয়েছে আমাদের মৌলানা আজাদ, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ। আমরা জানি তিনি ছিলেন ভারতের প্রথম, তাই তো, শিক্ষামন্ত্রী। প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, এগুলো একটু জেনে রাখবে। আর তিনি কংগ্রেসেরই একজন নেতা ছিলেন।
নেক্সট কোয়েশ্চেন, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন? তো প্রথমেই রয়েছে আমাদের ভগৎ সিং। তো ভগৎ সিং কি এখানে হবে? দেখো, কারণ ইনকলাব জিন্দাবাদ অর্থাৎ এর অর্থটা হচ্ছে যে ইনকলাব জিন্দাবাদ এর অর্থটাই হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক। আর এই স্লোগানটা কিন্তু আমাদের ভগৎ সিং দিয়েছিলেন। ঠিক আছে? যদিও এই স্লোগানটি প্রথম তৈরি করেছিলেন মৌলানা হযরত মোহানি। তো যাই হোক, এখানে আমরা ভগৎ সিংকেই আনসার করব। ওকে? এরপরে রয়েছে চন্দ্রশেখর আজাদ। ইনি একজন ভারতীয় বিপ্লবী এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন এই চন্দ্রশেখর আজাদ। আর সুভাষচন্দ্র বসু, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব এবং জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন। তাহলে কি বললাম? দুটো, হ্যাঁ? একটা লিখে দিচ্ছি আর একটা তো মুখে বললাম। জয় হিন্দ আর তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে তোমাদের স্বাধীনতা দেব। মোহাম্মদ ইকবাল কি হয়েছিল কিংবা কি উক্তি ছিল? সারে জাহাঁ সে আফছা, এই বিখ্যাত গানটির রচয়িতা ছিলেন মোহাম্মদ ইকবাল। নেক্সট কোশ্চেন, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? তো প্রথমেই রয়েছে দেখো ২টি। না, ২টি কাদের থাকে তোমরা জানো? ২টা হৃৎপিণ্ড থাকে মাছের। মাছের থাকে ২টা হৃৎপিণ্ড। এখানে রয়েছে ৩টা। এই ৩টা কাদের থাকে? উভয়চর এবং বেশিরভাগ সরীসৃপের হৃৎপিণ্ডে ৩টে করে প্রকোষ্ঠ থাকে। তাহলে আমি একটু লিখে দেই। উভয়চর আর হচ্ছে কাদের বললাম? সরীসৃপ। ওকে? এগুলো একটু খেয়াল রাখবে। আর ৪ টে থাকে কার? এই ৪ টেই থাকে মানুষের। মানুষের হচ্ছে ৪ টে। ৪ টের মধ্যে আবার কিন্তু ভাগ আছে। কি, কি বলতো? এই দেখো, ডান অলিন্দ, ডান অলিন্দ, আচ্ছা ডান নিলয়, নিলয়। আর হচ্ছে বাম অলিন্দ আর হচ্ছে বাম নিলয়। ঠিক আছে? নিলয়। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। ৫ টা দিয়েছে। ৫ টা কিন্তু কোনো মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ থাকতেই পারে না। আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, ডেঙ্গু জ্বরের কারণ কি? ডেঙ্গু কিসের জন্য হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, তাই তো? তো ডেঙ্গু ১ম এই রয়েছে ব্যাকটেরিয়া। না, ব্যাকটেরিয়া ঘটিত কিন্তু নয়। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ যেমন একটু জেনে রাখো। কলেরা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যেমন আরো কিছু বলে রাখি, যক্ষ্মা, এগুলো কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আচ্ছা, এরপর হচ্ছে ভাইরাস। ইয়েস, ডেঙ্গু কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। ডেঙ্গু একটা ভাইরাস ঘটিত রোগ। আর এই রোগটি কোন মশার কামড়ে ছড়ায় কেউ বলতে পারবে? মশা? এডিস। এডিস ইজিপ্ট, ইজিপ্টি। ঠিক আছে? ইজিপ্টি মশার কামড়ে, মশার কামড়ে হয়। আর এরপরে হচ্ছে ছত্রাক। এই ছত্রাক ঘটিত কিছু রোগ কি? যেমন দাঁত হয় না? দাঁত, তারপর হচ্ছে কি? অ্যাথলেটস। আচ্ছা, অ্যাথলেটস ফুড, ঠিক আছে? অ্যাথলেটস ফুডস ইত্যাদি ছত্রাক ঘটিত রোগ। আর এই প্রোটোজোয়া ঘটিত রোগ কি? যেমন তোমরা জানো ম্যালেরিয়া, ঠিক আছে? ম্যালেরিয়া রোগ হয়। আচ্ছা, অ্যামিবিয়াসিস, আচ্ছা অ্যামিবিয়াসিস। তো এগুলো একটু জেনে রাখবে। কখনো, কখনো কোয়েশ্চেন এভাবে চলে আসে। ওকে ভাই? নেক্সট, কোন কাল্পনিক রেখাটি ভারতের মাঝখান দিয়ে গেছে? তো ভারতের মাঝখান দিয়ে কোন রেখা গেছে? প্রথমেই রয়েছে কর্কটক্রান্তি। হ্যাঁ, কর্কটক্রান্তি রেখা কত ডিগ্রি বলো তো? 23.5 ডিগ্রি, ঠিক আছে? 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ নর্থ ভারতের প্রায় মাঝখান দিয়ে বিস্তৃত হয়েছে। আর এই রেখাটা কয়টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে জানো? ৮টি। ৮টি রাজ্যের উপর ৮টি রাজ্যের উপর দিয়ে গেছে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। মকরক্রান্তি রেখা এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এটা হচ্ছে সাউথ পোল, ঠিক আছে? সাউথ, আচ্ছা সাউথ পোল লিখে দিলাম, দক্ষিণ গোলার্ধে অবস্থিত। আচ্ছা, এরপর হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা এটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ। 0 ডিগ্রি অক্ষাংশ রেখা যা পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করে। নিরক্ষরেখা উত্তর দক্ষিণ গোলার্ধকে ভাগ করে নিরক্ষরেখা। আর মূল মধ্যরেখা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা। ওকে? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা এটা কোথা দিয়ে গেছে? এটা হচ্ছে লন্ডন, ঠিক আছে? গ্রিনিচ লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে। ওকে? নেক্সট কোয়েশ্চেন, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ। না, অন্ধ্রপ্রদেশে তো হবে না। অন্ধ্রপ্রদেশে কি হবে? অন্ধ্রপ্রদেশে হচ্ছে কোলেরু, কোলেরু হ্রদ, ঠিক আছে? হ্রদগুলো একটু নাম খেয়াল রাখবে। যেমন অন্ধ্রপ্রদেশে রয়েছে পুলিকট হ্রদ, পুলিকট হ্রদ। আচ্ছা, উড়িষ্যাতে কি রয়েছে? উড়িষ্যাতেই তো রয়েছে চিল্কা হ্রদ। আর এটা কিন্তু ভারতের বৃহত্তম উপকূলীয় একটা হ্রদ। আর বিশ্বের মধ্যে কিন্তু এটা দ্বিতীয়তম। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে কি আছে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কি আছে বলতো?
পূর্ব কলকাতার জলাভূমি। পশ্চিমবঙ্গে রয়েছে পূর্ব কলকাতা জলাভূমি, ঠিক আছে? পূর্ব কলকাতার জলাভূমি। আর কি রয়েছে? আর হচ্ছে সাঁতরাগাছি, সাঁতরাগাছি জেল অবস্থিত, ঠিক আছে? তামিলনাড়ুতে কি রয়েছে? তামিলনাড়ু এই রাজ্যে পুলিকোট এবং কোডাইন কোডাল হ্রদ অবস্থিত। কি বললাম? কোডাইন, ঠিক আছে? বা কোদান কোডাইন আমরা বলে থাকি। কোডাইন, ওকে? কোডাই কানাল, কানাল, ওকে, কোডাই কানাল হ্রদ। তাহলে আমরা সঠিক উত্তর অপশন বি নিলাম। নেক্সট কোয়েশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো প্রথমে রয়েছে আমাদের দোদাবেতা, রাইট? দোদাবেতা কিন্তু নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে এটা কিন্তু হবে না। এটা কোথাকার বললাম? নীলগিরি, ঠিক আছে? নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি, আনাইমুদি হলো দক্ষিণ ভারতের এবং পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এই আনাইমুদি কোথায় অবস্থিত তোমরা কি জানো? জেনে রাখো, কেরালাতে অবস্থিত। আনাইমুদি হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত, কেরালা রাজ্যে। আচ্ছা, মহেন্দ্রগিরি, এই মহেন্দ্রগিরি হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে? উড়িষ্যার পূর্বঘাট পর্বতমালার একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ। আর এই কলসুবাই, কলসুবাই হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র, ঠিক আছে? মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ। তো আমাদের নেক্সট কোশ্চেনে যাব। কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়? তো প্রথমে রয়েছে কর্ণাটক। না, কর্ণাটক হচ্ছে বৃহত্তম কফি উৎপাদন। কর্ণাটকে মনে রাখবে বৃহত্তম কফি উৎপাদন হয়, কফি উৎপাদন হয়। আচ্ছা, তামিলনাড়ুতে কি হয়? তামিলনাড়ুতে হলুদ এবং লবঙ্গ, তামিলনাড়ুতে বেশি হচ্ছে হলুদ ও লবঙ্গ উৎপন্ন হয়। আর অন্ধ্রপ্রদেশে কি হয়? অন্ধ্রপ্রদেশে হচ্ছে বৃহত্তম, ঠিক আছে, লঙ্কা উৎপাদন। আর হচ্ছে কেরালা। ইয়েস, কেরালাকে বলা হয় মশলার বাগান। প্রাচীনকাল থেকে এই রাজ্যে কি কি হয়? যেমন গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনির মতো কিন্তু মশলার জন্য বিখ্যাত হচ্ছে কেরালা। নেক্সট, তিস্তা নদীর উৎস কোথায়? তো প্রথম যে অপশন রয়েছে জেমু হিমবাহ। তো জেমু হিমবাহ কি হবে? কারণ আমরা জানি তিস্তা কিন্তু নদী এই যে সিকিমের হিমালয়ে অবস্থিত। জেমু হিমবাহ থেকেই কিন্তু তার উৎস, এবং এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত একটা কিন্তু গুরুত্বপূর্ণ নদী হচ্ছে আমাদের এই তিস্তা। এরপরে কি গঙ্গোত্রী হিমবাহ? এটা গঙ্গা নদীর মানে ভাগীরথীর প্রধান উৎস, তাহলে এটা তো আমাদের আর হলো না। যমুনাত্রী হিমবাহ, এটা যমুনা নদীর একটা উৎস। আর এটা কি মানস, মানস সরোবর হ্রদ, এটা কোন কোন? না, সিন্ধু, আচ্ছা ব্রহ্মপুত্র, আর হচ্ছে শতদ্রু নদীর উৎস এই হ্রদের কাছে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বেকিং সোডার রাসায়নিক নাম কি? দেখো, বেকিং সোডার প্রথমে রয়েছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। ওয়াশিং সোডা বা কাপড় কাচার যে সোডা, তার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। এর সংকেতটা একটু জেনে রাখো, Na2CO3। আচ্ছা, সোডিয়াম, তাহলে আমাদের উত্তর কিন্তু এটা হবে না, সোডিয়াম কার্বনেট না, কারণ আমরা জানি নাম হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেট। তো এই যে বাই রয়েছে, সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে অপশন নাম্বার কোথায়? বি তে। তাহলে এই যে সোডিয়াম কার্বনেটের সংকেত আমরা জানলাম, তাহলে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি এটা জেনে রাখো। তো Na8CO3, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আর কি বললাম? কাপড় কাচার সোডা হচ্ছে কি Na2CO3। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? এটা চক, চুনাপাথর এবং মার্বেলের প্রধান উপাদান। আর এর কি CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। সোডিয়াম ক্লোরাইড তোমরা জানো এটা সাধারণ লবণ, যাকে আমরা NaCl, তাই তো? সাধারণ লবণ। তাহলে এখানে আমাদের সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে উত্তর। লেবুতে কোন অ্যাসিড থাকে? এটা আমরা প্রত্যেকেই জানি, অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? অ্যাসিটিক অ্যাসিড কোথায়? ভিনিগার, ভিনিগারে, তাই তো? ভিনিগারের প্রধান উপাদান। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড, ইয়েস, এই সাইট্রিক অ্যাসিড থাকে আমাদের লেবুতে, লেবুতে, ঠিক আছে? লেবুতে থাকে। আর এটা একটা কিন্তু দুর্বল জৈব অ্যাসিড, মনে রাখবে। ল্যাকটিক অ্যাসিড, এটা দই এবং টক দুধে পাওয়া যায়। কিসে কিসে বললাম? ল্যাকটিক অ্যাসিড দই আর হচ্ছে টক দুধ, টক দুধে পাওয়া যায়। ফর্মিক অ্যাসিড, এটা হচ্ছে পিঁপড়ে, ঠিক আছে? পিঁপড়ে ও মৌমাছি, মৌমাছির কোথায় থাকে? ফুলে, ফুলে পাওয়া যায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার।
রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো প্রথমে যে অপশন গুলো রয়েছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র, না এটা তো হবে না, কারণ এখান থেকে কি নেওয়া হয়েছে, এখান থেকে নেওয়া হয়েছিল মৌলিক অধিকার। মৌলিক অধিকার নেওয়া হয়েছিল। আর কি নেওয়া হয়েছিল? বিচার বিভাগীয় পর্যালোচনা, তাই তো? বিচার বিভাগীয় পর্যালোচনার মতো ধারণা। ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছিল? ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল সংসদীয়, আচ্ছা সংসদীয় সরকার এবং কি আইনের শাসনের ধারণা। আচ্ছা, আয়ারল্যান্ড থেকে কি এই যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ঠিক আছে? এরপরে হচ্ছে কানাডা। কানাডা থেকে কি নেওয়া হয়েছিল? এখান থেকে শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা নেওয়া হয়েছিল। তাহলে কি বললাম? যুক্তরাষ্ট্রীয়, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। নেক্সট কোয়েশ্চেন। রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? তো অপশন গুলো কি কি রয়েছে? প্রথমেই রয়েছে রাষ্ট্রপতি, না তিনি রাজ্যপালকে নিয়োগ করেন কিন্তু শপথ বাক্য পাঠ তিনি করান না, তাহলে এটা হবে না। প্রধানমন্ত্রী, না প্রধানমন্ত্রী হলো কেন্দ্রীয় সরকারের প্রধান, ইনি কিন্তু শপথ বাক্য পাঠ করান না। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী, না রাজ্যপালকে, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে শপথ পাঠ পাঠ করান, তাহলে এটা কিন্তু হলো না। তাহলে কি ভাবছো তোমরা? যে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। তাহলে কি বললাম? রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান। তার অনুপস্থিতিতে হাইকোর্টের প্রবীণতম বিচারপতি এই দায়িত্ব পালন করে থাকেন। নেক্সট, তাহলে আমাদের অপশন ডি কিন্তু, হ্যাঁ। বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য কোন যন্ত্র আমরা ব্যবহার করে থাকি? তো প্রথমে রয়েছে থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে আমরা জানি কি মাপা হয়? তাপমাত্রা। এই যে তাপমাত্রা। ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? আমরা জানি বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার দিয়ে, তাই না? আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে এই যন্ত্রের পাঠ খুব কিন্তু গুরুত্বপূর্ণ। আর ম্যানোমিটার দিয়ে কি মাপা হয়? এটা হচ্ছে গ্যাসের চাপ, মানে আবদ্ধ স্থানে, ঠিক আছে? কোনো আবদ্ধ স্থানের গ্যাসের চাপের জন্য আমরা ম্যানোমিটার ব্যবহার করি। আর হাইড্রোমিটার কিসের জন্য? এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। ঠিক আছে? আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্বের জন্য আমরা হাইড্রোমিটার ব্যবহার করে থাকি। নেক্সট কোয়েশ্চেন। কম্পাঙ্কের একক কি? তো প্রথমে রয়েছে মিটার, না কারণ মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের কি একক? এসআই একক। সেকেন্ড হচ্ছে কি সময়ের একক। আচ্ছা, হার্টজ কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, ঠিক আছে? ১ সেকেন্ডে কোনো পর্যায়বৃত্ত ঘটনা যতবার ঘটে তাকেই কিন্তু আমরা কম্পাঙ্ক বলছি। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে হচ্ছে নিউটন। এই নিউটন হচ্ছে বলের এসআই একক, বলের এসআই একক। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। ভারতে প্রথমবার ব্যাংক জাতীয়করণ কত সালে হয়েছিল? তো প্রথমে রয়েছে ১৯৪৯, না এই সালে কিন্তু ভারতীয় আরবিআই, আরবিআই ১৯৪৯ সালে আরবিআই জাতীয়করণ করা হয়েছিল। রাইট? আর এখানে বলেছে প্রথমবার ব্যাংক, তো এই সালটা জানতে চেয়েছে। ১৯৫৫ সালে কি হয়েছিল? এই ১৯৫৫ সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে জাতীয়করণ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু গঠন করে ১৯৫৫ তে। আর ১৯৬৯ সালে কি হয়েছিল? ১৯৬৯ সালের ১৯এই ১৯শে জুলাই, ঠিক আছে? ১৯শে জুলাই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার ১৪ টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করে। তাহলে কত হবে? ১৯৬৯। ওকে? ১৯৬৯। আচ্ছা, নেক্সট কি আছে? ১৯৯০। আর এই ১৯৯০ সালে আরো ৬ টা ব্যাংক, আরো ৬ টি ব্যাংক, আরো ৬ টি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল। টোটাল তাহলে কত? আগে ১৯ আর পরে হচ্ছে ৬, না সরি আগে ১৪ পরে ৬, টোটাল ২০ টা। আচ্ছা নেক্সট, সেবি, সেবি এর ফুল ফর্ম জানতে চেয়েছে। তো এটা আমরা প্রত্যেকে জানি। কি? স্ট্রোক তো হবে না। সে কি হচ্ছে? প্রথমটাই মনে রাখবে সিকিউরিটিজ। তো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটি ভারতের শেয়ার বাজার এবং সিকিউরিটিজ মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা। নেক্সট কোয়েশ্চেন। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হচ্ছেন পিটি ঊষা, কি হবে? না, কারণ তিনি
ট্রাক অ্যান্ড ফিল্ডের রানী হিসেবে পরিচিত একজন বিখ্যাত ক্রীড়াবিদ। তিনি কিন্তু অলিম্পিকে ১ম পদক জয় লাভ করেননি। সাইনা নেহওয়াল কে ছিলেন? তিনি ২০১২ সালে লন্ডন অলিম্পিকে তোমার ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পেয়েছিলেন। তাহলে এটা হবে না। মেরি কম তিনি কে ছিলেন? ২০১২ সালে অলিম্পিকে বক্সিং এ ব্রোঞ্জ পেয়েছিলেন। ইনি হবে না। তাহলে পড়ে থাকলো যে অপশন কান্নাম মালেশ্বরী। তিনি কত সালে? কান্নাম মালেশ্বরী ২০০০ সালে। ঠিক আছে? ২০০০ সালে কোন অলিম্পিক? সিডনি অলিম্পিকে ভারত উত্তোলন বিভাগে ব্রোঞ্জ পদক জিতে অলিম্পিকে ১ম ভারতীয় মহিলা হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। তাই তো? নেক্সট, গীতাঞ্জলি কে রচনা করেন? গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের, যা কিনা ১৯১৩ সালে কিন্তু এর জন্য নোবেল পুরস্কার পাওয়া হয়েছিল বা পেয়েছিলেন। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ভারতের জাতীয় গোত্র বন্দে মাতরমের রচয়িতা। তাহলে এটা কিন্তু হলো না, আমরা জেনে নিলাম। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেমন কিছু উপন্যাস আমরা বলতে পারি, যেমন দেবদাস, তাই তো? দেবদাস আর কি? আর হচ্ছে পথের দাবি। দেখো এই যে কোশ্চেন গুলো না, এই কোশ্চেন গুলো অনেকের কাছে সহজ মনে হওয়ার কিছু কারণ থাকবে। আর কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি নামে কিন্তু তিনি পরিচিত। বিদ্রোহী কবি, কারণ দেখো প্রত্যেকটা অপশন আমি যেহেতু অ্যানালিসিস করে দিচ্ছি, পরের সেটে হয়তো সেই অপশন রিলেটেড আবার কোনো না কোনো কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি। তো প্রত্যেকটা বিষয় আমরা এখানে কভার করার চেষ্টা করছি, এগুলো ভালো করে করে যাও। আশা রাখি আপকামিং পরীক্ষা কিন্তু তোমরা এখান থেকে কিছু কমন পেলে পেতেই পারো। অস্ট্রেলিয়ার রাজধানী ওরা জানতে চেয়েছে। অস্ট্রেলিয়ার ডাইরেক্ট মানে বলছি আমরা ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। তাহলে এই যে সিডনি, সিডনি কি? এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা বৃহত্তম এবং জনবহুল শহর। রাজধানী নয়। মেলবোর্ন, মেলবোর্ন হচ্ছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। আচ্ছা, পার্থ, পার্থ কোথায়? এটা হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়ার, পশ্চিম অস্ট্রেলিয়ার কি রাজ্যের রাজধানী। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন সি। মোহিনীঅট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো মোহিনীঅট্টম হলো কেরালা রাজ্যের, এই যে অপশন ডি, কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। এটি মূলত মহিলারা পরিবেশন করেন এবং এর লাস্যময় ভঙ্গি এটিকে অনন্য করে তোলে। আর তামিলনাড়ু দেখছো, তামিলনাড়ুতে কি? ভরতনাট্যম। আচ্ছা, ভরতনাট্যম, ভারতনাট্যম। অন্ধ্রপ্রদেশের কি? কুচুপুড়ি, তাই তো? কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি। কর্ণাটকের কি? কর্ণাটকের হলো যক্ষগান, যক্ষগান। ওকে, নেক্সট কোশ্চেন। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? তো তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। সেই সাথে সাথে বাকি যে, দেখো উত্তর তো এখানে যে কোনো একটা হবে, তো বাকি যে ৪ টে তারিখ রয়েছে সেগুলো কেন বিখ্যাত বা সেই দিনগুলোতে কি পালন করা হয়, এটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। অর্থাৎ এখানে টোটাল তোমাদের ৪ টে আনসার হবে। তো প্রত্যেকে একটু চেষ্টা করবে। তো আমরা এইভাবেই কি এই সিরিজটাকে মানে শুরু যখন করেছি শেষ করব বা রানিং রাখবো, নাকি আমরা যে এক্সপ্লেনেশন যেগুলো আমি মুখে বলছি এই জিনিসগুলো আমরা পিপিটিতে টাইপ করে মানে পেতে চাইছো, সেটা একটু বলবে আমাকে। যে আমি লিখে দিচ্ছি এটাই তোমাদের কাছে বেশি ভালো হচ্ছে, নাকি আমরা যদি এটাকে ডাইরেক্ট কোশ্চেন থাকবে তার নিচে আমরা এক্সপ্লেনেশনটাকে রাখবো, সেটা হিসেবে থাকলে ভালো হয়। তো কিভাবে তোমাদের ভালো হয় সেটা তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো।